এই মুহূর্তে দাঁড়িয়ে ঘরে ঘরে জ্বর সর্দি কাশি শিশুদের মধ্যে দেখা যাচ্ছে এবং একই সাথে গলা ব্যথা মাথা ব্যথা এমনকি বমি ভাব পর্যন্ত দেখা যাচ্ছে। কিছু চিকিৎসকের মতে বার্ড ফ্লু সংক্রমণ হতে পারে এটা। এবার এদিকে রিপোর্ট বলছে H1N1 এবং H3N2 স্ট্রেনের সংক্রমণের জেরেই কিন্তু বাড়ছে নানা ধরনের ফ্লু। এ ব্যাপারে বিশদে জানবো, কথা বলে নেব ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের চাইল্ড স্পেশালিস্ট ডক্টর জয়দেব রায়ের সঙ্গে। এস নিউজের পর্দায় আপনাকে স্বাগত। এই যে বার্ড ফ্লুর কথা বলছিলাম এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে জ্বর সর্দি কাশি ঘরে ঘরে দেখা যাচ্ছে, বর্তমান পরিস্থিতিটা ঠিক কেমন রয়েছে যদি একটুখানি বলতেন। যখন এরকম সিজন চেঞ্জ হতে থাকে, গ্রীষ্মের পরে যখন বর্ষা আসে, তখন কিন্তু প্রত্যেক বছরই বাচ্চারা এরকম সর্দি কাশিতে ভুগতে থাকে। বিভিন্ন সময় বিভিন্ন নোমেনক্লেচার তখন করা হয়, বিভিন্ন নাম দেওয়া হয়। কখনো কখনো এটাকে বলা হতো ক্যালকাটা ফিভার। অনেক দিন আগে দেখবেন অনেকে বলা হয়েছিল ক্যালকাটা ফিভার। তার কারণটা হলো যে তখন এত টেস্ট ছিল না, তখন সেটাকে আননোন জ্বর বলতো। এখন কিন্তু আর এটা অজানা জ্বর নয়, এটা ক্যালকাটা ফিভার নয়, এগুলো কিন্তু ফ্লু। বিভিন্ন ধরনের টেস্ট করে যে ফ্লু পাওয়া যাচ্ছে, যে দুটো স্ট্রেন আমরা এখন বেশি পাচ্ছি সেটা H1N1 এবং H3N2। এই H1N1টাকে আমরা যেটা বলে থাকি, এটাকে আমরা সোয়াইন ফ্লু বলে থাকি। সবসময় আমি বলবো এটা নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্কিত হতে হবে এবং কী কী করবেন বাচ্চাদের। প্রথম কথা হচ্ছে, জ্বর হলেই শরীর থেকে কিন্তু জলটা বেরিয়ে যায়। বাচ্চাদের প্রচুর পরিমাণে জল খাওয়াতে হবে। যে কোনো ভাইরাল ডিজিজে বাচ্চাদের বেশি পরিমাণে রেস্ট নিতে হবে। আর জ্বর কমানোর জন্য আমরা বলবো প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়াতে হবে এবং ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কিন্তু অ্যান্টিবায়োটিক দেবেন না। অ্যান্টিবায়োটিকের দরকার পড়ে না যদি না সেকেন্ডারি ইনফেকশান হয়ে থাকে। এরপরে আমি বলবো যে এটা সোয়াইন ফ্লু হোক আর বার্ড ফ্লু হোক, এদিকে কিন্তু আর্লি অ্যাডমিনিস্ট্রেশন করে দেওয়া উচিত। করার পরে যে কোনো ফ্লুর মধ্যেই কিন্তু একটা ওষুধই আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে অসেলটেমিন বলে একটা ওষুধ ইউজ করা থাকে। এবং কাদিকে আমি হসপিটালাইজ করব যদি দেখি বাচ্চা একদম খেতে পাচ্ছে না, যদি নেতিয়ে পড়ে, বাচ্চার যদি ইউরিন খুব পরিমাণে কম হতে যাচ্ছে দেখা যায়। আর একটা জিনিস আমি সবসময় বলবো যে এই ফ্লু থাকাকালীন অতি অবশ্যই দ্রুত ডাক্তারবাবুর পরামর্শ নিন। তখন এই ফ্লুর মতো নিয়েও এর ভিতরে অন্যান্য কোনো ডিজিজ আছে কিনা, কোনো ব্যাকটেরিয়া ইনফেকশান হচ্ছে কিনা। এখন কিন্তু এই ফ্লুর সাথে সাথে অনেক ডেঙ্গুও হচ্ছে, ডেঙ্গু আছে কিনা সেইগুলোকে দেখে এবং কোনো ব্যাকটেরিয়া ইনফেকশান আছে কিনা সেগুলো দেখে আপনাকে কিন্তু অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হলে ডাক্তারবাবুর পরামর্শ মতো অ্যান্টিবায়োটিকটা প্রয়োগ করতে হবে। আর যেটা একটা কনফিউশন হচ্ছে এখন, ব্লাড ফ্লু হচ্ছে কি হচ্ছে না, প্রথম কথা আমি বলবো হোক না হোক, অলওয়েজ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। প্রিভেনশনের জন্য আমি সঙ্গে সঙ্গে বলবো যে অপ্রয়োজনে এরকম বার্ডসের কন্ট্যাক্টে না যাওয়া। বিশেষ করে যে খাবারটা তৈরি, আমরা যে ধরনের খাবার খাই, ধরুন আমরা তো অনেকেই চিকেন খাই, সেগুলো কিন্তু ভালো করে ফোটাতে হবে। ডিম যেটা ইউজ করা হয় সেটা ভালো করে ফুটিয়ে খেতে হবে, হাফ বয়েল খাবেন না। হাত ভালো করে ধুতে হবে, যে কোনো খাবার আগে হাত ধুতে হবে। এইগুলো যদি খেয়াল রাখি, আর সর্দি কাশি আরেকটা হচ্ছে মাস্ক ইউজ করতে আমরা সবসময় বলছি। যারা সর্দি কাশি হবে তাদেরকে আমরা রেস্ট নিতে এই কারণে বলছি, প্রথম কথা সে তো সুস্থ হবে এবং সে যদি চারদিকে ঘুরতে থাকে সে কিন্তু রোগটা ছড়াতে পারে। সেই জন্য তাদের কিন্তু অতি অবশ্যই মাস্কটাও ইউজ করা উচিত। সুতরাং পরিশেষে আমি বলবো যে এই যে এখন এত পরিমাণে জ্বর হচ্ছে, এতে আতঙ্কিত না হয়ে আপনি কিন্তু প্রিভেনশনগুলো নিন, ডাক্তারবাবুর পরামর্শ মতো চলুন, মাস্ক ইউজ করুন, প্রচুর পরিমাণে ফ্লুইড খান। প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়ে প্রথমের দিকে অনেকের কিন্তু জ্বরটা কমছে না, সেই সময় ভালো করে স্পঞ্জিং করান, দরকার হলে গায়ে জল ছড়িয়ে দিয়ে সেটাকে এভাপোরেট করান। অনেকে মনে করে জ্বর হলে বাচ্চাকে এসিতে রাখবো কিনা, এসিতে রাখুন। সহজপাচ্য খাবার খান এবং যেগুলো পুষ্টিকর খাবার সেগুলো ইমিউনিটি বাড়াতে হেল্প করবে সেই খাবার খান। প্রয়োজন মতো তাকে দ্রুত হসপিটালাইজ করুন এবং ডাক্তার পরামর্শবাবু চলুন, তাহলে কিন্তু আপনার শিশু সুস্থ থাকবে। এই যে আপনি H1N1 এবং N3N2 কথা মানে N3N2 কথা বলছিলেন, তো সে জায়গায় দাঁড়িয়ে নর্মাল সিজনাল জ্বর বা কাশি আমরা তো দেখতেই পাই, কিন্তু এইখানে মানুষ সতর্ক, মানে বাবা মা সতর্ক হবে কিভাবে, বুঝবে কি করে যে এই জ্বরটা
আমাকে অন্য কিছু বলতে চাইছে বা আমাকে একটু বাড়তি সতর্ক এই জায়গাতে হতে হবে? শুনুন, সবচেয়ে বোঝা করি এটা H1N1 হয়েছে কি H3N2 হয়েছে, এগুলো নিয়ে পেরেন্টসদের খুব বেশি ওরিড হবার কিছু নেই। তার কারণ ইনফ্লুয়েঞ্জার কিন্তু এখন আমরা একটাই অ্যান্টিভাইরাল ওষুধ পাই। পেরেন্টসরা ওরিড হবে কিন্তু সিমটোম্যাটোলজি নিয়ে। হঠাৎ বাচ্চা খেতে পাচ্ছে না, বাচ্চার কোনো ধরনের যদি শ্বাসকষ্ট শুরু হয়, বাচ্চার ইউরিন কমে গেছে, বাচ্চা খুব নেতিয়ে পড়ছে, তাহলে কিন্তু তাকে দ্রুত হসপিটালাইজ করতে হবে। এবং সবচেয়ে যে জিনিসটা আমি জোর দেবো, যে সর্দি কাশি জ্বর না ভেবে, আগে যখন একটা সর্দি কাশি জ্বর হতো আমরা কি করতাম, একটু রেস্ট নিতাম, প্যারাসিটামল খেতাম, অ্যান্টিহিস্টামিন, কোনো তখন ঠিক হয়ে যেত। কিন্তু মানুষ যেমন আমরা বিভিন্ন ধরনের, আগেকার মানুষ এখনকার মানুষের মধ্যে তফাৎ আপনারা লক্ষ্য করে থাকবেন, ব্যাকটেরিয়া বা ভাইরাসরা এরাও কিন্তু প্রচুর পরিবর্তন হচ্ছে। সেই ভাইরাসও কিন্তু নিজেদের মধ্যে প্রচুর পরিমাণে মিউটেট করছে, করার পরে তারা কিন্তু মিউটেট করার পরে অনেকে কিন্তু কমজোরি হয়ে যায়, আবার অনেকে কিন্তু ভয়ঙ্কর হয়ে যায়। আমরা অনেক সময় দিচ্ছি এটা ভয়ঙ্কর রূপ অনেক সময় ধারণ করে থাকে। সেই ভয়ঙ্কর রূপটার পরিবর্তনটা আমরা কিভাবে দেখব? বাচ্চার সিমটমের মধ্যে দেব। বাচ্চার শ্বাসকষ্ট হবে, বাচ্চার কনভালশন হবে, তখন তাকে হসপিটালাইজ করতে হবে। সুতরাং সেইটা ডাক্তারবাবুরা দেখে নেবেন কোন ধরনের স্ট্রেন হচ্ছে। আর এই সমস্ত ভাইরাসগুলো কিন্তু এয়ারবোর্ন, সেই জন্য কিন্তু মাস্কটা ইউজ করা অতি অবশ্যই উচিত। কারণ একটা বাচ্চার থেকে অন্য একটা বাচ্চার যাবে, বাড়ির পরিবারে একজনের কাছ থেকে আরেকজনের জন্য যাবে। সুতরাং স্ট্রেনের উপরে অত মাথা না ঘামিয়ে আমাকে কিন্তু প্রিভেনশনটা একই সবারই, সেই প্রিভেনশনটার উপরে জোর দিতে হবে। আর যেটা বললাম, বার্ডস ফ্লুর কথা যদি মাথায় আসে, সেইখানে আমরা বলবো যে আমরা যেটা কনজিউম করব সেটা যেন ভালো করে ফোটানো হয়, সেই হিসাবে খেয়াল রাখতে হবে। একদম। এবং আমাদের মধ্যে একটা দেখাই যে আপনারাও বলে থাকেন যে জ্বর প্রথম 2-1 দিনের মধ্যে না কমলে, তো এই জায়গাতে দাঁড়িয়ে এখন যে ফ্লুগুলো দেখা যাচ্ছে বর্তমান সময়, তো সেখানে গিয়ে যে কবে গিয়ে মানে কতদিনে জ্বরটা না কমলে তারপরে গিয়ে আমরা মানে ডক্টরের পরামর্শ নেব? সেটা দেখুন, পেরেন্টসরা এখন অনেক সময় আমাদের কাছে যে বাচ্চা আসছে সেখানে 104, 105 এরকম হাই টেম্পারেচার নিয়ে আসছে। আমরা অনেক সময় বলি যে জ্বরটা কিন্তু আমাদের শত্রু নয়, কারণ ইনফেকশন ঢুকলে জ্বর কখন হয়, বডির ডিফেন্স যাতে ঠিক থাকবে তাদেরই জ্বর হয়। এবং ওই হাই টেম্পারেচার কী করে, ব্যাকটেরিয়া ভাইরাসকে যেখানে আছে সেখানে কিন্তু মেরে দিতে সাহায্য করে। কিন্তু এমন জ্বর হলো সেটা বাচ্চার পক্ষে ক্ষতিকারক হয়ে যাচ্ছে, সে সেটাকে টলারেট করতে পারছে না, সেখানে কিন্তু আপনাকে জ্বরটা কমাতেই হবে। সেখানে প্যারাসিটামল দিতে হবে, স্পঞ্জিং করতে হবে। এবার আমি যেটা আপনাদের বললাম যে এর মধ্যে তো ডেঙ্গুও থাকতে পারে, সেই জন্য আইবুপ্রোফেন জাতীয় ওষুধটা কিন্তু সহজে খাওয়াবেন না। আর আমার মনে হয় প্রথম দিন থেকেই, প্রথম বা দ্বিতীয় দিন থেকেই আপনি ডাক্তারবাবুর সম্পর্কটা রাখুন। তাদের প্রয়োজন মতো, তাদের অ্যাডভাইস মতো হসপিটালে ভর্তি করুন, তাদের অ্যাডভাইস মতো ইনভেস্টিগেশন করান, এবং তাদের অ্যাডভাইসের মতন আপনি অ্যান্টিবায়োটিক দেবেন কিনা সেই ব্যাপারটা আপনি খেয়াল রাখুন। আপনি বাড়িতে ফেলে রাখলেন, ডাক্তারবাবু বলেছে তো সিম্পল জ্বর হচ্ছে, দরকার হলে ভর্তি করতে হবে, কিন্তু তখন হয়তো অনেকটা খারাপ হয়ে গেল, আর্লি সেখানে ট্রিটমেন্টটা শুরু হলো না, তখন কিন্তু বাচ্চাটার অবস্থা খারাপ হতে পারে। আমরা সাধারণভাবে বলি যত আর্লি ডায়াগনোস হবে, যত আর্লি ট্রিটমেন্ট হবে, তত বাচ্চা দ্রুত রিকভারি হবে। এই যে আরও পরিস্থিতি খারাপ হতে পারে আমাদের এই দেরি করাতে, তো কী কী ধরনের জটিলতা দেখা যেতে পারে? যেটা আমি প্রথমে এর আগে বললাম, ডিহাইড্রেশন হয়ে যেতে পারে বাচ্চার। জ্বর হয়ে তো ডিহাইড্রেশন হওয়ার কারণ দুটো। এক নম্বর হচ্ছে টেম্পারেচার, সেই টেম্পারেচারের জন্য শরীর থেকে জলটা বেরিয়ে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে বাচ্চা ওই সময় একদম খেতে পারে না, ইনটেক করে না, জলটা কমে যায়, সেই জন্যও তার কিন্তু শরীর থেকে ডিহাইড্রেশনটা হতে পারে। আর অনেক বাচ্চা এই জ্বরে দেখা যাচ্ছে তারা বমি নিয়ে আসছে, বমির পরেও তাদের ডিহাইড্রেশন হতে পারে। ডিহাইড্রেশন কিন্তু অনেক সময় খুব খারাপ অবস্থায় বাচ্চাকে নিয়ে যেতে পারে। দ্বিতীয় হচ্ছে যদি লাং ইনভলভমেন্ট হয়ে যায়, সেই লাং ইনভলভমেন্টের পরে সেখানে কিন্তু রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে। অনেক সময় দেখা গেছে আমাদের বিভিন্ন ফ্লুকে কিন্তু ভেন্টিলেশনও দিতে হয়েছে, তা সেই জায়গায় পৌঁছে যেতে পারে। আর একটা যেটা আমি বললাম যে যদি ডেঙ্গু লুকিয়ে থাকে, সেখানে ডেঙ্গু থেকে শক সিনড্রোম হতে পারে, সেখানে ডেঙ্গু থেকে ব্রিডিং ডিসঅর্ডার হতে পারে, সেই জন্য বিভিন্ন ধরনেরই কমপ্লিকেশন হতে পারে। অনেক সময় ডেঙ্গু থেকে ব্রেন ইনভলভমেন্ট হয়ে কনভালশনেরও হিস্ট্রি আমরা আগে দেখেছি। এখনই আমার হসপিটালে একটি ডেঙ্গু শক পেশেন্টও ভর্তি আছে। সুতরাং এই বিভিন্ন ধরনের কিন্তু কমপ্লিকেশান হতে পারে। সেই জিনিসটার জন্য যত দ্রুত ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া যায় এবং প্রয়োজন মতো যত দ্রুত হসপিটালে ভর্তি করা যায় যদি দরকার পড়ে, তবে সবাইকে কিন্তু হসপিটালাইজ করার প্রয়োজন নেই। ফ্লুর ক্ষেত্রেও যেমন নেই, ডেঙ্গুর ক্ষেত্রেও কিন্তু সবাইকে হসপিটালাইজ করার দরকার নেই। পরিশেষে এই কথাটাই আমি বারবার বলবো
যে আপনি আতঙ্কিত না হয়ে সতর্ক হন এবং ডাক্তারবাবুর পরামর্শ মতো চলুন। একদম ঠিক কথা বলেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই যে প্রথম থেকে আমি শুরুতেই বলছিলাম যে বর্ষা মানে নানা ধরনের সংক্রমণের একটা প্রকোপ বাড়ে, যেটা আমাদের মধ্যে একটা চিন্তা আনে, কিন্তু শুরুতেই এই ধরনের সংক্রমণ যখনই দেখা যাচ্ছে, আমরা যদি একটু শুরুতেই সতর্ক হতে পারি, ডক্টরের কাছে যেতে পারি, তাহলে কিন্তু চিন্তা যেমন আসবে না, তেমনভাবেও আতঙ্কও আপনাকে ছুঁতে পারবে না। তো শুরুতেই ডাক্তারবাবু যেমনটা বললেন যে একদম ডাক্তারের পরামর্শ নিন, ডক্টরবাবু যেমনটা বলছেন তেমনটা শুনুন, তাহলে আপনিও সুস্থ থাকবেন এবং আপনার শিশুও সুস্থ থাকবে। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।